নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। প্রধানের সময়টাতে বলেছেন যে আমার অতিরিক্ত দায়িত্ব, অর্থাৎ তার অতিরিক্ত দায়িত্বের কথা বলে দুইটা সংসদীয় আসনের কথা তিনি উল্লেখ করেছেন রংপুরের, এবং তিনি সেখানে যাওয়ার পরে আমরা সেখানে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। আবার সেই দিন আমাদের প্রতিমন্ত্রী শাহে আলম সাহেব তিনি সেটা বলছেন যে এরকম অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে একজন মহিলা সংসদ সদস্য তিনি বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন মন্ত্রী বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। আসলে কোন বিষয়টা সত্য? দ্বিতীয় বিষয় হলো এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কতদূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এটাও আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। এই সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এখন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজকে সংসদে এটা আনুষ্ঠানিকভাবে এটা সামনে এসেছে। আমরা এই বিষয়টা একটা সুরাহা চাই, সরকার দলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আহ্বান জানাতে চেয়েছিলাম, এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা, আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে, এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়। এবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তালিটা ওদিক থেকে বেশি হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন স্বামীমারার স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারার স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ, আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন।
এখন যদি কোনো মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচন। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভারত থেকে খাবো, একটু আমাদেরকে খাইতে দাও। আমরা বলি বাবা গত 17 বছর খান নাই, এই জন্য কি আপনি এখন আপনার বাবার পেটে হাত বসালেন, মায়ের পেটে হাত বসালেন? যে মানুষগুলো গত 17 বছর যখন পালিয়েছিলেন, আপনাদের বিভিন্ন দলে তাদেরকে আশ্রয় দিয়ে নিরাপদ করেছেন, মসজিদে আশ্রয় দিয়েছেন, মন্দিরে আশ্রয় দিয়েছেন, আপনার ধান খেতে লুটিয়েছিল, আওয়ামী লীগ এসেছে, পুলিশ এসেছে, বলেছেন এখানে কোনো বিআরটির লোক নাই, জীবনের রিস্ক নিয়ে আপনারা তাদেরকে নিরাপদ রেখেছেন। কিন্তু সেই লোক আজকে এসে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, আপনার ঘরে হামলা চালায়, আপনার বোনদেরকে হ্যারাস করে, আপনার গরুকে হ্যারাস করে, বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে হ্যারাস করে। আমরা এই স্বপ্ন পরিবর্তনের জন্য বাংলাদেশে যারা আসলেই পরিবর্তন করতে পারে আপনাদের কাছে এসেছি। রংপুরবাসী এই বিআরটির প্রতারণার ভাব আগেই বুঝতে পেরেছিল, এই জন্য জাতীয় নির্বাচনে আগেই তারা 11 দলীয় জোটে সিল দিয়েছিল। রংপুর থেকে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তেমনি বাংলাদেশের বিআরটির প্রতারণা, জুলাইকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া, বিআরটির পতন ধরে রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু রক্তের সাথে তারা রেজিস্ট্রি করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুক্তের রক্তের সাথে জীবনেও তারা বেইমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যদি এই কয়লা সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকের ফুলবাড়ি থাকতো। কয়লা তারা চুরি করে বিক্রি করে না, উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাইতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিআরটির উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের ফুলবাড়ির টাকা দিয়েই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন, তারা বলেছে যে আমার গলা পরিমাণ পানি দিয়ে দিয়ে সাঁতরিয়ে আমি আজকে পরীক্ষাটা দেওয়া আমার জন্য কষ্টকর। আজকে পরীক্ষাটা স্থগিত করেন, কালকে যদি সবকিছু ঠিক হয় আমি কালকে থেকে পরীক্ষাটা দিব। এই কথা বলার কারণে পুলিশের লাঠি পড়লো। আমাকে অনেক শিক্ষার্থী জানাইলো রাতের বেলায় ডিবি চেক দিচ্ছে, অভিভাবক পরিচয়ে এনআইসি কে মাঠে নামানো হচ্ছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা অবকাশের জন্য রাস্তায় নামে নাই, সরকার ফলানোর জন্য মাঠে নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি, যারা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিতে চায়।
আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যাদের দ্বারা ছিন্ন খাইলা মোল্লা চিল্লারা শিক্ষার্থীর উপরে ভর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ, শিক্ষার্থীরা বললে আর তোমাদের গতি থাকবে না। থাকবে গতি? আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না। ভয় একমাত্র কাকে পাবেন? উপরে আছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না। এই জন্য এখানে অনেক বোনরা উপস্থিত হয়েছেন, শক্তভাবে থাকবেন। নতুন বাংলাদেশ গঠন হবে, ওসমান হাদির আজাদির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম। বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি সংসদে নাকি আবার নতুন করে ভোটাভুটি করে আইন পাশ করলো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। এই ব্যাপারটা হওয়ার ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে আওয়ামী লীগের আরো প্রভাব বাড়লো, আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করবে এবং আওয়ামী লীগ বর্তমানের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসবে। গোলাম মাওলা রনির মতো ইউটিউবার এবং সাবেক এমপি তিনিও কিন্তু এই কথাগুলো ক্লিয়ারলি বলেছেন। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এতদিন বিএনপি বড় বড় কথা বলেছিল, তারা নাকি গণতান্ত্রিক দল, বহু গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। আর যত বড় রাজনৈতিক দল আছে সকলে হচ্ছে ফেসিস্ট। বিশেষ করে আওয়ামী লীগকে আঙ্গুল তুলে কথা বলা হতো। এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল বলতে কেউ নাই। যেই ক্ষমতায় বসে সেই ক্ষমতার অপব্যবহার করে, আর সবচেয়ে বড় ক্ষমতার অপব্যবহারটা করেছে এই বিএনপি। আওয়ামী লীগ কখনো সংসদে এভাবে বিল পাশ করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই, তাও এত বড় রাজনৈতিক দল। আর বিএনপি সেই কাজটা করে দেখিয়েছে। বিএনপি যে বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিস্ট রাজনৈতিক দল, সেটা এই সংসদে বিল পাশ করানোর মাধ্যমে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার মাধ্যমে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে জনগণের কাছে। এখন আর আওয়ামী লীগকে কোনো বিষয়ে কালিমা লেপন করা যাবে না। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে নির্বাচন দেখিয়ে ক্ষমতায় থেকেছে, যে কালিমা লেপন এতদিন করেছিল সেটাও করতে পারবে না। 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচন করে অতীতের সকল রেকর্ড ভেঙে দেওয়ার কারণে ওটাও কিন্তু আওয়ামী লীগের উপর যে কালিমা লেপন ছিল সেটাও চলে গিয়েছে। আর আওয়ামী লীগকে যে কারণে ফেসিস্ট ট্যাগ লাগানো হতো সেটাও কিন্তু এই সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের উপর যে আইন পাশ করা হয়েছে সেটার কারণে আওয়ামী লীগের এই ফেসিস্ট ট্যাগটাও উঠে গিয়েছে। এখন ফেসিস্ট ট্যাগ চলবে বিএনপির উপর, আর দিনের ভোট সন্ধ্যায় করার রেকর্ডটা করে ফেলেছে বিএনপি, সেটাও বিএনপির উপর বর্তাবে। সো বাংলাদেশের জনগণ সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের কারণে এত নাটক করা হয়েছে, আওয়ামী লীগকে ফেসিস্ট ট্যাগ লাগানো হয়েছে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, এগুলো জনগণের কাছে ব্রেন ওয়াশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ যেটা করেছে তার 10 গুণ করছে এই বিএনপি সরকার 12ই ফেব্রুয়ারি মাহবুব ভাগনা নির্বাচন করে ক্ষমতায় আসার পরে, এবং 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর 16-17 মাস যা ইচ্ছা বাংলাদেশে তাই করেছে। 12ই ফেব্রুয়ারি কি জনগণ ভোট দিতে গিয়েছে? জনগণ ভালোভাবে ভোট দিতে যায়নি। 15 থেকে 20% সারা বাংলাদেশে ভোট কাস্ট হয়েছে, সেটাকে বাড়িয়ে দেখিয়ে 40 থেকে 50% বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখানো হয়েছে। সো বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার অন্তত দিনের ভোট রাতে করে হলো ক্ষমতায় থেকে হলো দেশের উন্নয়ন করে, সেটা প্রমাণিত। আর বাংলাদেশে কোন সত্যিকারের গণতান্ত্রিক দল নেই 100%, সেটাও প্রমাণিত হয়েছে বিএনপির কার্যক্রমের উপর। সো আপনারা একটা জিনিস অনুধাবন করতে এখন পারবেন যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে মন্দের ভালো রাজনৈতিক দল। অন্তত চুরি চামারি করে হলো, অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট রাতে করে হলো দেশের উন্নয়ন করে এবং দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে। এরা দিনের ভোট সন্ধ্যায় করেও দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে না। এরা সংসদের মধ্যে একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইন পাশ করিও দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে না। তারা এক না একতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, সকল কিছুই তারা করেও দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে না। তারা ক্ষমতায় আসার পরই এই 2 বছরের কাছাকাছি সময় বিএনপি জামাত এনসিপি মিলেই তো দেশটা পরিচালনা করেছে। দেশ
যেখানে 10 গুণ আগানোর কথা সেখানে আরো 10 গুণ পিছিয়ে গিয়েছে। অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সকল খাত ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। প্রশাসন তো একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এবং 12 ফেব্রুয়ারি মাওবাদী নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসার পরে দেশ আরো রসাতলে যাচ্ছে। হত্যা, গুম, সকল কিছু বেড়ে গিয়েছে, চাঁদাবাজি আরো বেশি বেড়ে গিয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আরো দমন নিপীড়ন বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, শিরিন শারমিনের মতো এত ভালো একজন মানুষ, তিনি স্পিকার ছিলেন সংসদের, তাকে এতদিন গুম করে রেখে নাটক সাজিয়ে গত একদিন আগে তাকে আটক দেখানো হয়েছে। ওনার মতো মানুষকেও যদি এভাবে হয়রানি করা হয়, এতদিন গুম করে রাখা হয়, এখন আটক দেখানো হয়, বাংলাদেশে ভালো মানুষরা আর কখনো রাজনীতিতে আসবে না। সকল চোর চারটা চাঁদাবাজরা রাজনীতিতে আসবে, বাংলাদেশটাকে লুটে পুটে খাবে, ধ্বংস করে ফেলবে। সকল কিছুর নমুনা কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে আঙ্গুল দিয়ে যে আমরা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল না, আমরা এতদিন শুধু চাপাবাজি করে বেরিয়েছি, আমরা কোনো দেশের উন্নয়নের জন্য সরকারে বসি নেই। 20 বছর আমরা ক্ষুদ্র ছিলাম বিদায়, 20 বছর পর ক্ষমতায় বসে এখন দেশটাকে লুটে পুটে খাবো। বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে বড় দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে ছাত্র হত্যাকারীর ট্যাগ লাগিয়ে নিষিদ্ধ রাখবো, তাদেরকে রাজনীতি করতে দিব না বাংলাদেশে, এবং তাদেরকে যারা সমর্থন করে তাদেরকে শান্তিতে বাংলাদেশে থাকতে দিব না। এই আদর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না যতদিন আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের মতাদর্শ যারা ধারণ করে তাদেরকে কোণঠাসা করে রাখবো। তার মানে আপনারা বুঝে নিতে পারেন বিএনপির আরো 4.5 বছরের বেশি বিএনপি আরো ক্ষমতায় থাকবে। এই 4.5 বছরের মধ্যে বাংলাদেশে কি কি ঘটতে পারে, এই 2 মাসে কিন্তু বিএনপি সকল কিছু দেখিয়ে দিয়েছে খেলা। তারা আর্মির সাবেক 2জন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে? যে তারা নাকি 111-এর কুশীলব ছিল এবং আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞারও তারা মোটামুটি আইন পাশ করে ফেলেছে। তারা আরো 111 কুশীলবকে গ্রেপ্তার করবে। প্রশাসনের মধ্যে বিএনপি সকল যারা কর্মী আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সকল কিছু তারা দখল করবে। অলরেডি বিসিবি, অলরেডি আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, তারপরে ফুটবল ফেডারেশন বলেন, বাফুফে, সকল কিছু তারা তাদের আত্মীয়স্বজন দিয়ে দখল করেছে। ইতিমধ্যে সকল কিছু কিন্তু আমরা অবগত আছি। সো বাংলাদেশে যে এখন একনায়কতন্ত্র অলরেডি 2 মাসে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সেটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। সো আওয়ামী লীগকে তারা এই কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তারা তুলবে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রেজিমকে ফেলে দিয়ে বাংলাদেশের বুকে আবার রাজনীতি ফিরে আসতে হবে এবং অচিরেই সেটা ফিরে আসবে। কারণ গোলাম মাওলা রনি কিন্তু একটা প্রেডিকশন দিয়ে দিয়েছে, আমিও এই প্রেডিকশন আরো অনেক আগে দিয়েছি। যতই আওয়ামী লীগকে কোণঠাসা করা হবে, যতই সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা করা হবে, যতই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমন নিপীড়ন করা হবে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো শক্তি সঞ্চয় করে রাগে ক্ষোভে আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজপথে ফিরে আসবে এবং রাজপথ দখল করবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় সে চিন্তা করে আমি তো এমনিই মারা যাবো, তখন তারা চিন্তা করে হয়তো স্পার না হয় স্পার, রাজপথে নামবো, মারা গেলে মারা যাব, না হয় বিজয় নিয়ে ঘরে ফিরে আসবো। এই অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে অলরেডি, তৃণমূলের নেতাকর্মীদের মনে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারা এখন একদিকে ফোকাস দিচ্ছে, কি নিষেধ করুক কি নিষেধ না করুক, আওয়ামী লীগ কার্যক্রম কি নিষেধাজ্ঞা দেয় কি না দেয় এগুলো দেখার বিষয় না। 50 থেকে 52% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে এখন সমর্থন করে। বা আমরা যদি রাজপথে নেমে রাজপথ দখল করতে পারি, আমাদের সমর্থনে বাংলাদেশের সাধারণ জনগণও নেমে পড়বে। আরো কিছু সময় নিচ্ছে, জাস্ট 5-6টা মাস একটু যেতে দেন, বিএনপি সরকার কিভাবে দেশ চালায় একটু জনগণ বুঝুক, তারপরেই দেখবেন মেইন খেলা। সেই মেইন খেলাতে রাজপথে নেমে রাজপথ তামা করে ফেলবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং শীর্ষ পর্যায়ের নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবে বিদেশ থেকে এসে। দেখে নিয়েন, কেউ এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমাতে পারবে না। এইরকম 1971 সালে আগেও বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক নিষিদ্ধ করা হয়েছে এবং 1975 সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনোবারই পারে নাই। যতবারই আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ততবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে এবং বাংলাদেশের বুকে দাপটের সাথে রাজনীতি করেছে, ক্ষমতা এসেছে, বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে উন্নয়ন শিখরে নিয়ে গিয়েছে। আবারও সেটা হবে, এটা লিখে রাখুন।